হ্যালো অল অফ ইউ। আমরা গুডউইল চ্যাপ্টারটা দেখতে চলেছি ক্লাস 12 এর পয়েন্ট অফ ভিউ থেকে। তো ক্লাস 12 এর পয়েন্ট অফ ভিউ বলতে যদি আমরা সিবিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড দুটোর কথাই বলি না কেন, এখান থেকে কোশ্চেন আমাদের শিওর শর্ট আসবে এবং টপিকটা ভীষণই ইজি অ্যান্ড স্কোরিং টপিক। সিবিএসসি এর ক্ষেত্রে এই ক্ষেত্রে এসিকিউ দেখতে পারবো আমরা, আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের এমসিকিউ আছে, মানে আমাদের অঙ্কগুলো করতে হবে এন্ড দেন অঙ্কের যে উত্তরটা আসবে সেটা এমসিকিউ তে অপশন থাকবে, সেখানে আমাদের কারেক্ট উত্তরটাকে চুজ করে নিতে লাগবে। তো সেই কারণে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিটটা ডিটেলসে ভালো মতো শিখতে লাগবে। তো আমরা শুরু করে দিই গুডউইলটা। গুডউইল ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ গুডউইল। গুডউইল কাকে বলে? গুডউইল কাকে বলে, যদি আমার কাছে সিমিলার দুটো আইটেম থাকে তার মধ্যে থেকে আমি যে আইটেমটাকে চুজ করছি নিশ্চয়ই সেটার পেছনে একটা রিজন থাকবে যে আমি কেন চুজ করছি, সেটাকে তার গুডউইল বলে। মানে গুডউইল মানে সুনাম। মানে যদি হলদিরামের ভুজিয়া আর যদি নর্মাল ভুজিয়া থাকে তাহলে আমি কাকে চুজ করছি? হলদিরামেরটাকে চুজ করছি। কেন? কারণ আমি তাকে জানি, হলদিরামটার নামটা খুব সোনা, সেই কারণে আমি ওটাকে চুজ করছি। তো এটা কেন চুজ করলাম আরেকটাকে বাদ দিয়ে, এটাকে বলা হবে হলদিরামের গুডউইল। তো গুডউইল বলতে আমাদের এক্ষেত্রে দুটো জিনিস হবে, একটা হচ্ছে গুডউইলের অ্যাকাউন্টিং পার্ট। অ্যাকাউন্টিং মিনস ডেবিট ক্রেডিট, এই ডেবিট ক্রেডিট করার পার্ট। আরেকটা হচ্ছে কি অ্যামাউন্ট ক্যালকুলেশনের পার্ট, কত টাকা গুডউইলের অ্যামাউন্ট। তো আমাদের এই জিনিসটা আমাদের নেই, আমাদের মেন যেটা শিখতে লাগবে সেটা হচ্ছে গুডউইলের ভ্যালু কত, মানে গুডউইল কত টাকা, গুডউইল আমার অ্যামাউন্ট কত। আর যদি বলে হলদিরামের গুডউইল আছে, তো কোশ্চেন হচ্ছে হলদিরামের গুডউইলটা কত টাকার গুডউইল, সেটা আমাদের মেন জানতে লাগবে যে হলদিরামের গুডউইলটা কত টাকার গুডউইল, সে অ্যামাউন্টটাকে আমরা ক্যালকুলেট করা শিখবো। তো দেখি, ফার্স্ট হচ্ছে আমরা এখানে কি শিখছি, ভ্যালু অফ গুডউইল ক্যালকুলেট করা মিন্স কত টাকার গুডউইল সে অ্যামাউন্টটা ক্যালকুলেট করা শিখবো। সেই ভ্যালু অফ গুডউইল বার করতে গেলে দুটো উপায় আছে, সেটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে কি পারচেস গুডউইল, আর সেকেন্ড হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পারচেস গুডউইলটা আমাদের সিলেবাসের পার্ট না। একটা মিনিট, পারচেস গুডউইলটা আমাদের সিলেবাসের পার্ট না, এটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের মেন যে কোশ্চেন আসবে সেটা এখান থেকে আসবে। তবু যদি এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, চট জলদি করে বলে দিই, পারচেস গুডউইলটা কাকে বলে? পারচেস গুডউইল কাকে বলা হচ্ছে, যখন একটা কোম্পানি অন্য কোম্পানিকে একবার করার সময় যে এক্সট্রা পেমেন্ট করবে সেটাকে বলা হয় পারচেস গুডউইল। লেটস সে এ লিমিটেড বি লিমিটেড কে কিনে নিল, তাহলে এ লিমিটেড এর হিসাব করে দেখা গেল উচিত ছিল 10 লাখ টাকা দেওয়ার, কিন্তু এ লিমিটেড দিল কত টাকা, 12 লাখ টাকা। এই যে এক্সট্রা 2 লাখ টাকা দিল, এটাকে বলা হয় কি পারচেস গুডউইল। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ পারচেস গুডউইল ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট কি এই পার্টটা, যে AS 26 মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী ব্যালেন্স শিটে আমরা পারচেস গুডউইলকে দেখাতে পারি। ব্যালেন্স শিটে যদি এমসিকিউ আসে, আমরা কি কোন গুডউইলকে ব্যালেন্স শিটে দেখাতে পারি, এমসিকিউ যদি দেয় কোন গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি, আমরা বলবো কি আমরা পারচেস গুডউইলকে ব্যালেন্স শিটে দেখাতে পারি। তো পারচেস গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি। কিন্তু সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে, যেটা আমি দীর্ঘদিন ব্যবসা করার ফলে যে গুডউইলটা আমার জেনারেট হয়েছে সেটাকে বলা হবে কি সেলফ জেনারেটেড গুডউইল। যেটা আমি নিজে ক্রিয়েট করেছি সেটাকে বলা হবে কি সেলফ জেনারেটেড গুডউইল। অনেকদিন ধরে ব্যবসা করার জন্য সেই সেলফ জেনারেটেড গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি না। তাহলে ইম্পর্টেন্ট ফার্স্ট, কোন গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি, ফার্স্ট পারচেস গুডউইলকে দেখাতে পারি, হ্যাঁ, কিন্তু সেলফ জেনারেটেড গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি না। তো যদি কোশ্চেন আসে, ফার্স্ট যদি বললো গুডউইল, পারচেস গুডউইল থেকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি, এক মিনিট। তো ব্যালেন্স শিটে, তো ফার্স্ট হচ্ছে কি পারচেস গুডউইলকে কি আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি? হ্যাঁ, দেখাতে পারি। সেলফ জেনারেটেড গুডউইলকে কি আমরা দেখাতে পারি? সেলফ জেনারেটেড গুডউইল সেলফ জেনারেটেড গুডউইলকে কি আমরা দেখাতে পারি? না, দেখাতে পারি। যদি বলে শুধু গুডউইলকে কি আমরা দেখাতে পারি? যদি বলে শুধু গুডউইল মানে কোনো পারচেস বা সেলফ জেনারেটেড কিছু মেনশন করলো না, তো আমরা বাই ডিফল্ট কোনটাকে ধরে নিই? আমরা বাই ডিফল্ট এটাকে ধরে নিই, আর উত্তরে আমরা কি দিই, যে না গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি। এটা এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। যদি এমসিকিউ অনেক সময় এরকমও শুধু শুধু দিয়ে দেয়, তখন উত্তরটা কি হবে? ফার্স্ট কি বললাম, ভ্যালু অফ গুডউইল আমরা শিখছি, মানে অ্যামাউন্ট ক্যালকুলেট করা শিখছি। অ্যামাউন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের দুটো মেথড আছে,
ফার্স্ট মেথডটাকে কি বলবো, পারচেস গুডউইল, এন্ড সেকেন্ড মেথডটা হচ্ছে সেলস জেনারেটেড গুডউইল। পারচেস গুডউইল কাকে বলে, কোনো একটা কোম্পানি অন্য কোম্পানিকে অ্যাকোয়ার করার সময় যে এক্সট্রা পেমেন্ট করছে তাকে বলা হয় পারচেস গুডউইল। আর পারচেস গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি, কোথায় বলা আছে, AS 26 এ বলা আছে। কিন্তু সেলফ জেনারেটেড গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি না। সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে, যেটা দীর্ঘদিন ব্যবসা করার ফলে আমি যে গুডউইলটাকে ক্রিয়েট করেছি সেটাকে বলা হবে সেলফ জেনারেটেড গুডউইল। তো আমরা কোনটা শিখতে চলেছি, সেলফ জেনারেটেড গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইলের ক্ষেত্রে কত টাকা আমাদের ভ্যালু আসবে সেটা। তো কত টাকা আমাদের ভ্যালু আসবে, এটা আমাদের তিনখানা মেথড আছে। তিনখানা মেথড কি কি, একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, সেকেন্ড হচ্ছে সুপার প্রফিট মেথড, এন্ড থার্ড হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। তিনটে আলাদা আলাদা মেথড আছে। তিনটে মেথডের ক্ষেত্রে তিন রকম উত্তর আসবে, উত্তর কখনো সেম আসবে না। তিনটে মেথডের ক্ষেত্রে উত্তর বিভিন্ন বিভিন্ন তিনটে রকম আসবে, যার ফলে ঠিকঠাক উত্তর ক্যালকুলেট করা সম্ভব হয় না, যার ফলে আমরা গুডউইলের ভ্যালুটাকে দেখাতে পারি না সেলফ জেনারেটেড। কারণ এমন কখন কোনো কোম্পানি দেখাচ্ছে এ লিমিটেড এটা ফলো করছে, এ লিমিটেড এটা ফলো করছে, বি লিমিটেড এটা ফলো করছে, তাহলে সবার তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আমি কারোর সাথে কারো কম্পেয়ার করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে এই কারণে একমাত্র আমরা সেলফ জেনারেটেড গুডউইলকে আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারি না। তো কি কি মেথড আছে, অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড আর ক্যাপিটালাইজেশন মেথড। অ্যাভারেজ প্রফিটের ক্ষেত্রে দুটো আছে, একটা সিম্পল অ্যাভারেজ, একটা ওয়েটেড অ্যাভারেজ। তো আমরা একে একে দেখা শুরু করি। ফার্স্ট চলে আসি অ্যাভারেজ প্রফিট মেথড। তো অ্যাভারেজ প্রফিট মেথডের ক্ষেত্রে কি করে আমরা ক্যালকুলেট করবো ভ্যালু অফ গুডউইল, কি করে ক্যালকুলেট করবো, এক নম্বর, অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু, অ্যাভারেজ প্রফিট কাকে বলে, কয়েকটা বছরের অ্যাভারেজ আমরা করব, কি করে আসবে, সাম অফ প্রফিট ইন ইয়ার্স, মানে লেটস সে তিনখানা বছরের প্রফিট বলবো, 2020 সালে 10,000 টাকা, 2021 সালে 12,000 টাকা, আর 2022 সালে লেটস সে আবার 10,000 টাকা। তো এরকম তিনটে বছরের প্রফিট বলে দিল। তাহলে আমরা অ্যাভারেজ প্রফিট কি করে ক্যালকুলেট করব, উপরে সাম অফ প্রফিট অফ ইন ইয়ার, মানে এই যে যতগুলো বছর বললো সেটা যোগ করব, মানে কত হচ্ছে, 32,000 টাকা। ঠিক আছে, পরপর বছরের প্রফিট গুলোকে আমরা যোগ করব, এন্ড দেন নাম্বার অফ ইয়ার্স, কত বছর আছে এখানে, তিনটে বছর, সেটাকে দিয়ে কি করব, ভাগ করব, মানে ডিভাইডেড বাই 3 করব। ঠিক আছে, তো যেটা উত্তর আছে সেটা হবে আমাদের কি, অ্যাভারেজ প্রফিট। এই অ্যাভারেজ প্রফিটের সাথে আমরা কি করব, ভ্যালু অফ গুডউইল বার করার জন্য অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেস মাল্টিপ্লাই করব। নাম্বার অফ ইয়ার পারচেস কাকে বলে, আজ যে আমার গুডউইলটা আছে সেটা আমি কত বছর এটা আমার লাস্টিং করবে, সেটাকে বলা হবে নাম্বার অফ ইয়ার পারচেস। আজ যে গুডউইলটা আছে সেটা সারা জন্ম থাকবে না, আমার যদি বিজনেস ঠিকঠাক না করি আমি, গুডউইল ধীরে ধীরে ডিকে হয়ে যাবে, ডিক্রিজ করবে। তো তার জন্য আমরা কি করব, কতটা বছর লাস্টিং করবে আজকের গুডউইলটা, সেটাকে কি বলা হবে, নাম্বার অফ ইয়ার পারচেস। তো অ্যাভারেজ প্রফিটের সাথে আমরা কি করবো, নাম্বার অফ ইয়ার পারচেস কে মাল্টিপ্লাই করবো, আর তার ফলে যেটা আসছে সেটাকে কি বলা হবে, ভ্যালু অফ গুডউইল। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এবার বলতে চলেছি, সেটা হচ্ছে প্রফিটটাকে কি করে ক্যালকুলেট করবো। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, প্রফিটকে কি করে ক্যালকুলেট করবো, প্রফিটকে কি করে ক্যালকুলেট করবো, প্রফিটকে যদি কোনো কিছু উপর নিচ করতে লাগে তাহলে সেটাকে কি বলা হয়, অ্যাডজাস্টেড প্রফিট বলা হয়। যখনই প্রফিটকে কিছু কমাবো বাড়াবো সেই ক্ষেত্রে তাকে কি বলা হবে, অ্যাডজাস্টেড প্রফিট বলা হবে। তো অ্যাডজাস্টেড প্রফিট কি করে আসবে, সবসময় আমরা সেই ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে আমরা নর্মাল প্রফিটকে কনসিডার করবো, আর নর্মাল লস কে কনসিডার করবো। নর্মাল মানে, তার মানে আমরা অ্যাবনর্মাল লস বা গেইনকে ইগনোর করব, অ্যাবনর্মাল লস অথবা গেইনকে আমরা ইগনোর করবো। তার মানে যদি বলে যে আমার নর্মালি প্রফিট আছে 10,000 টাকা, তাহলে আমি কত টাকা বলবো, প্রফিট 10,000 টাকা, আর ইগনোর করবো অ্যাবনর্মাল গেইন অথবা লস। বলতে কি চাইছি, লেটস সে 2020 সালে প্রফিট হয়েছে, বাই ডিফল্ট প্রফিট হয়েছে কত টাকা, 10,000 টাকা। ঠিক আছে, আর বলছি এর মধ্যে, বলছি এক্সক্লুডিং, এক্সক্লুডিং মানে এর মধ্যে ঢুকে নেই, এক্সক্লুডিং অ্যাবনর্মাল গেইন, অ্যাবনর্মাল গেইন হচ্ছে কত টাকা, 2,000 টাকা। তো এটা এক্সক্লুডিং আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যাডজাস্টেড প্রফিট কি বলবো, এই জিনিসটা কি আমাদের নর্মাল প্রফিট, নর্মালি কত টাকা প্রফিট হচ্ছে, 10,000 টাকা প্রফিট হচ্ছে নর্মালি।
তাহলে আমাদের অ্যাডজাস্টেড প্রফিট কত আসবে? এই 10,000 টাকাটি আমাদের অ্যাডজাস্টেড প্রফিট পাবে, কারণ এটা এক্সক্লুডিং, এর মধ্যে ঢুকে নেই। যদি ঢুকে না থাকে তাহলে এটাকে সিম্পল ইগনোর করবো। যদি ঢুকে নাই থাকে তাহলে এটাকে সিম্পল ইগনোর করবো, এটাকে কোনো কিছু করার দরকার নেই। বাট এটা যদি উল্টো বলতো, কি বলতো? এটা যদি কি বলতো? এটাই যদি বলতো ইনক্লুডিং বলবো, যে এর মধ্যে ঢুকে আছে, তাহলে সেক্ষেত্রে কি করতাম? তাহলে এর মধ্যে তো ঢুকে আছে, তাহলে এটাকে আমি বার করে নর্মাল টাকা নিয়ে আসবো। তখন আমরা কি করব? এই 10,000 টাকা থেকে আমরা 2,000 টাকা প্রফিট কি হয়েছে, এটা কি আমাদের গেইন। এটা কি আমাদের গেইন। গেইন মানে কি, আমার প্রফিটটাকে কি করেছিল? প্রফিটকে আমার ইনক্রিজ করে দিয়েছিল। গেইন অ্যাড করছি, লাভ অ্যাড করছি, প্রফিট অ্যাড করছি, তার মানে কি প্রফিট আমার বেড়ে যাবে। আমি বলছি 8,000 টাকা তোমার প্রফিট হয়েছিল, তোমার 2,000 টাকা অ্যাবনর্মাল প্রফিট হয়েছিল, তাহলে আমি টোটাল প্রফিট কত বলছি? 10,000 টাকা। বাট আমি তো শুধু নর্মালকে নেব, তো তখন আমরা অ্যাবনর্মাল যেটা আছে এটাকে বাদ দেব। বাদ দিয়ে চলে আসবে কত আমার? 8,000 টাকা হচ্ছে আমার নর্মাল প্রফিট। এটাকে কি বলবো? অ্যাডজাস্টেড প্রফিট। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? তার মানে কি বলতে চাইলাম, যে আমরা সবসময় নর্মাল প্রফিটটাকে নেব, সবসময় আমরা নর্মাল প্রফিটটাকে নেব। তার মানে যদি অ্যাবনর্মাল গেইন বা লস কিছু থাকে সেটাকে তো ফার্স্ট ইগনোর করব। আর যদি ওর মধ্যে ইনক্লুড হয়ে যায় তাহলে ওটাকে কি করব? এক্সক্লুড করব, বাইরে বার করবো, সেখানে ওর মধ্যে রাখবো না। আরেকটা উদাহরণ নিচ্ছি। লেটসে লেটসে 2021-এ প্রফিট হয়েছে কত টাকা? 5,000 টাকা, ইনক্লুডিং ইনক্লুডিং অ্যাবনর্মাল লস 1,000 টাকা। তো 1,000 টাকার লস আছে, এর মধ্যে ঢুকে আছে। তো যদি ঢুকে থাকে তাহলে কি করবো? ওটাকে ওখান থেকে বার করব। তাহলে এখান থেকে মাইনাস করব। আচ্ছা, লস ঢুকে আছে, তার মানে কি হচ্ছে? প্রফিটের মধ্যে প্রফিট ছিল একটা অ্যামাউন্ট, তার মধ্যে ঢুকে আছে একটা লস, তাহলে প্রফিটকে কি হয়েছে? কমিয়ে দিয়েছিল। তাহলে এখন ঠিক করার জন্য কি করবো? প্রফিটকে বাড়িয়ে দেবো 1,000 টাকা দিয়ে, 6,000 টাকা। কনফিউশন হতে পারে, আবার বলছি। আমার 5,000 টাকা প্রফিট ছিল, যার মধ্যে থেকে 1,000 টাকা লস ঢুকে আছে। লস ফার্স্ট ঢুকে আছে বলে ওটাকে আমি এক্সক্লুড করবো। যেহেতু ফার্স্ট কি ভাববে? অ্যাবনর্মাল আইটেম, অ্যাবনর্মাল আইটেম ঢুকে আছে বলে ওটাকে আমি কি করব? এক্সক্লুড করব। তো ওটাকে বাইরে বার করতে হবে। এত অব্দি ক্লিয়ার? নেক্সট, ওটা আমার গেইন না লস? ওটা আমার লস। লস ঢুকে আছে মানে আমার প্রফিটকে কি করে দিয়েছে? কমিয়ে দিয়েছিল। তাহলে আজ ঠিক করার জন্য কি করবো? প্রফিটকে বাড়িয়ে দেবো। এর জন্য আমরা কি করব? এটাকে প্লাস করবো। প্লাস করে আমার প্রফিট কত আসবে? 6,000 টাকা। সরি। এরপর এরপর যদি 2021-এ প্রফিট বললো 5,000 টাকা, আর বললো এখানে এক্সক্লুডিং, মানে এর মধ্যে ঢুকে নেই, অ্যাবনর্মাল অ্যাবনর্মাল লস এর মধ্যে ঢুকে নেই, কত টাকা? 1,000 টাকা ঢুকে নেই, আলাদা আছে। যখন আলাদাই আছে তাহলে এর মধ্যে উল্লেখ করে আমার লাভ কি? এটাকে সিম্পল আমরা কি করবো? ইগনোর করবো। তাহলে আমার প্রফিট কত হবে? এটাই আমাদের হয়ে যাবে কি? অ্যাডজাস্টেড প্রফিট। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই জিনিসটাই সমস্যা ক্রিয়েট করে। বাকি তো ফর্মুলায় বসাবে, প্রুভ দ্য ভ্যালু গেট দ্য অ্যান্সার, জাস্ট একটা মেশিনের মতো। ফর্মুলায় ভ্যালু বসাবে, বেরিয়ে আসবে। বাট এই জিনিসটাকে মেন বুঝতে লাগবে। এটা যদি গ্র্যাবে এসে যায় তাহলে এটা বাকিটা হয়ে যাবে। তাহলে দেখি তারপর পয়েন্টে কি বলছে। অনলি কনসিডার রেকারিং প্রফিট। রেকারিং প্রফিট কাকে বলে? যে প্রফিটটা আমার বারবার বারবার ঘটবে। যেরকম কি সেলস, সেলস তো আমার বারবার বারবার ঘটবে, তাহলে সেটাকে তো আমি অবশ্যই নেব। বাট নন রেকারিং প্রফিটকে আমরা ইগনোর করবো। নন রেকারিং প্রফিট কি? যে প্রফিটটা বারবার বারবার ঘটবে না। যেরকম কোন প্রফিট বারবার ঘটবে না? যদি কোনো আমি অ্যাসেটকে বিক্রি করি, যদি কোনো আমি অ্যাসেটকে বিক্রি করি, তাহলে সেটাই কি সবসময় হবে? লেটসে আমি কি করলাম? ফার্নিচার বিক্রি করে দিলাম। আরে ভাই, আমি তো বিজনেস করছি গুডস কে বিক্রি করার জন্য, আমি কি ফার্নিচার বিক্রি করার জন্য করছি না। তাহলে আমি যদি ফার্নিচার বিক্রি করে দিই তাহলে সেটা তো আমার নন রেকারিং, সেটা তো বারবার ঘটবে না। তো সেটাকে কি করব? ইগনোর করব। ইগনোর মিনস যদি ওর মধ্যে ঢুকে থাকে তাহলে ওটাকে এক্সক্লুড করবো।
আর যদি ঢুকে না থাকে তাহলে ওটাকে কিচ্ছু করাতে হবে। সরি। তো এত অব্দি ক্লিয়ার? কোনো ডাউট নেই এত অব্দি? থাকা উচিত না। নেক্সট হচ্ছে কনসিডার দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ স্টক, দ্যাট ইজ ইফ দ্য ভ্যালু অফ স্টক ইজ আন্ডার অর ওভার ভ্যালু ডু দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। তার মানে কি, যদি স্টকের ভ্যালু বলে বেড়ে আছে বা কমে আছে, তো যদি বেড়ে থাকে তো কমিয়ে দেবো, যদি কমে থাকে তো বাড়িয়ে দেবো, যদি ঠিকঠাক থাকে তো ঠিকঠাকই রেখে দেবো, কিছু করার দরকার নেই। এটাই। তো এটা আমরা অঙ্কতে আরো ভালো মতো বুঝতে পারবো। আর ফর দ্য পারপাস অফ দ্য ক্যালকুলেশন অফ প্রফিট only consider the revenue nature, that is ignore the capital expenditure but the depreciation is charged in capital expenditure। তার মানে কি বলতে চাইছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট ভীষণ, এটা বারবার কোশ্চেনে আসবার, এটা সমস্যা ক্রিয়েট করতে পারে। ভালো মতো বলে দিচ্ছি। এক্সপেন্ডিচার, তো এক্সপেন্ডিচার কি বলা হচ্ছে, এক্সপেন্ডিচার কত রকমের হয়? এক্সপেন্ডিচার কত রকমের হয়? দুটো রকমের, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মানে রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলা হয়? যেটার বেনিফিট, যেটার বেনিফিট উইথিন 1 ইয়ারই থাকবে, যেটা বেনিফিট উইথিন 1 ইয়ার থাকবে তাকে কি বলা হবে? রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যেটা বেনিফিট মোর দেন 1 ইয়ার থাকবে তাকে কি বলা হয়? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে দেখতে লাগবে এক্সপেন্ডিচার তো করলাম, ওটা রেভিনিউ না ক্যাপিটাল? তাহলে সবসময় রেভিনিউ এক্সপেন্ডিচার গুলো কি হয় আমার? এইগুলো কি হয় আমার? প্রফিট আর লসে আসে। আর এইগুলোকে ইউজ করেই আমরা প্রফিট অথবা অথবা আমরা লস ক্যালকুলেট করি। আর ক্যাপিটাল যে এক্সপেন্ডিচার গুলো থাকে, সেটা ক্লাস 11-এ যদি ফাইনাল অ্যাকাউন্ট করে থাকো তো মনে থাকবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো কোথায় আসে? ব্যালেন্স শিটে আসে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মিনস এটা আমার কি ক্রিয়েট করে? অ্যাসেট ক্রিয়েট করে। আর এই অ্যাসেটটা আমি এই বছরে কতটা ইউজ করেছি সেটাকে কি বলা হয়? কতটা ইউজ করেছি সেটাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন বলা হয়। এটা কি বলা হয়? ডেপ্রিসিয়েশন বলা হয়। আর এই এই বছর রিলেটেড কতটা ইউজ করলাম, আর সেই জিনিসটা কি হয়? আমার প্রফিট অ্যান্ড লসে আসে। আর সেটাকে ইউজ করে আমরা কি করি? প্রফিট ক্যালকুলেট করি। সেটাকে ইউজ করে আমরা কি করি? প্রফিট অথবা লস কি হয়েছে আমি সেটাকে ক্যালকুলেট করি। আরেকবার বলে দিচ্ছি, এক্সপেন্ডিচার দুটো রকমের, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে? যেটার বেনিফিট একটা বছর অবধি থাকবে সেটাকে বলা হবে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যেটা বেনিফিট একটা বছরের বেশি থাকবে সেটাকে বলা হবে কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। লেটস সে আমি কাউকে স্যালারি দিলাম, 1 মাসের স্যালারি দিলাম, তার মানে ওটা বেনিফিট আমি কদিন পাচ্ছি? 1 মাস পাচ্ছি। 1 বছরের মধ্যে উদাহরণ হিসেবে আমরা কি দেখছি? স্যালারি। তো আমরা স্যালারি দিলাম বা ট্রাভেলিং এক্সপেন্স, যাতায়াতের খরচ, সেটা বেনিফিট কি? আমরা 1 বছরের মধ্যেই থাকছে, তো সেটা দিয়ে আমরা প্রফিট লস ক্যালকুলেট করি। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? কোনো একটা আমি ল্যান্ড কিনলাম, কোনো আমি কম্পিউটার কিনলাম, এটার বেনিফিট কি? এটার বেনিফিট কি একটা বছরই পাবো না একটা বছর বেশি পাবো? কত বছর পাবো? 20 বছর, 10 বছর কি 5 বছর? নট রেলিভেন্ট। রেলিভেন্ট এটা যেটার বেনিফিটটা আমি 1 বছরের বেশি পাবো। তো যদি কোনো বেশি পাই বেনিফিটটা, তো সেটার কি এ বছরে কতটা আমি ওটা থেকে বেনিফিট পেলাম সেটাকে বলা হয় কি? ডেপ্রিসিয়েশন। যে ওটা তো আমি 1 বছরে বেশি ইউজ করবো, তাহলে এ বছরে কতটা ইউজ করেছি, লেটস সে এটা কত টাকা দিয়ে কিনেছি, ধরা যাক এটা আমি 1,50,000 টাকা দিয়ে কিনেছি, তাহলে এ বছরে কতটা ইউজ করলাম? 1,50,000 টাকা। কত টাকা ধরে নিচ্ছি আমি? কত টাকা ইউজ করেছি এ বছরে? 20,000 টাকা ইউজ করেছি। তাহলে এই বছরে কত টাকা ইউজ করলাম সেটা কি বলা হয় কি? ডেপ্রিসিয়েশন। আর এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা কি হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসে। এত ক্লিয়ার? তাহলে এক্সপেন্ডিচার কি? দুটো রকমের, রেভিনিউ, ক্যাপিটাল। রেভিনিউ গুলোকে আমরা ক্যালকুলেট করে প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করি, এন্ড ক্যাপিটাল গুলোর আমরা ডেপ্রিসিয়েশন পার্টটাকে নিয়ে আমরা প্রফিট লস ক্যালকুলেট করি। তার মানে যদি ক্যাপিটালের কোনো কিছু এর মধ্যে ঢুকে যায়, যদি কোনো কিছু এর মধ্যে ঢুকে যায়, তাহলে ওটাকে আমরা বার করে নিয়ে চলে আসবো, আর সেটার উপর ডেপ্রিসিয়েশনটাকে আমরা চার্জ করে দেবো। অঙ্কতে বাকিটা আরো ভালো মতো ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আমরা তাহলে অঙ্কতে চলে আসি, দেখা যাক কি বলেছে।
ফার্স্ট আমরা করছি কি অ্যাভারেজ প্রফিট মেথড, দেখি কি বলেছে। আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, কমপ্লিটটা করে দেখাচ্ছি না, কারণ জাস্ট এরকম স্টেপে বসাবে আর করে দেবে। ফালতু আমি যদি এরকম লিখে লিখে করি বেকার টাইম নষ্ট হবে। আমার উদ্দেশ্য তোমাদেরকে তাড়াতাড়ি করে বুঝিয়ে দেওয়ার, জাস্ট প্রেজেন্টেশন তোমরা করতেই পারবে, অ্যাজ সাচ কোনো টাফ কিছু না। তো কি বলছে, মিস্টার এক্স ইজ ডিজারিয়াস অফ সেলিং হিজ বিজনেস টু মিস্টার জেড উইথ দ্য এফেক্ট ফ্রম 1st জানুয়ারি 2025। দরকার নেই। দ্য প্রফিট অফ মিস্টার এক্স লাস্ট 3 ইয়ার্স ওয়ার অ্যাজ ফলোস। 3টে বছরের প্রফিট বলে দিয়েছে। প্রথম বছরের প্রফিট কি বলছে, 56,000 টাকা প্রফিট হয়েছে, ইনক্লুডিং, ইনক্লুডিং মানে আমাদের ঢুকে আছে, অ্যাবনর্মাল গেইন ঢুকে আছে। তাহলে আমার অ্যাডজাস্টেড প্রফিট কি হবে, তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, অ্যাডজাস্টমেন্ট করে আমাদের যেটা আছে সেটাকে কি বলবো, একবারে লিখে দিই অ্যাডজাস্টেড প্রফিট। অ্যাডজাস্টেড প্রফিট কি হবে আমাদের, এর মধ্যে ঢুকে আছে 6,000 টাকা, ইনক্লুডিং বলেছে, তাহলে কি করব, 56,000 টাকা মাইনাস 6,000 টাকা, তাহলে আমার অ্যাভারেজ অ্যাডজাস্টেড প্রফিট কত আসবে, 50,000 টাকা। ঠিক আছে, নেক্সট তারপর কি বলেছে, 2023-এ 68,000 টাকা হয়েছে আফটার চার্জিং, মানে এটা চার্জ করার পর। তার মানে মেন কথা কি, তার মানে মেন কথা কি, যে ওটার মধ্যে ইনক্লুডিং আছে। আফটার চার্জিং মানে ইনক্লুডিং, বিফোর চার্জিং মানে এক্সক্লুডিং। তো মেন আফটার চার্জিং মানে মধ্যে ইনক্লুড আছে, ওটাকে চার্জ করা হয়ে গেছে কি, লস 2,000 টাকা। এটা তো অ্যাবনর্মাল, তাহলে এটাকে তো আমরা নেবো না। তাহলে আমরা কি করব, 68,000 টাকা, তার সাথে 2,000 টাকার কিছু অ্যাডজাস্টমেন্ট। এবার প্লাস না মাইনাস করবো সেটা দেখি। এটা আমাদের কি বলছে, লস, লস ঢুকে আছে, তার মানে কি আমার প্রফিটকে বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে, লস ঢুকে আছে, মানে প্রফিটটা আমার অবভিয়াসলি কমিয়ে দিয়েছে। যদি কমিয়ে দেয় সেটাকে আমি ঠিক করার জন্য কি করব, বাড়িয়ে দেবো। জাস্ট লাইক ক্লাস 11-এ বিআরএস, এর জন্য ক্লাস 11টা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গাটার বিভিন্ন টপিক গুলোর দরকার হয় ক্লাস 11-এ। তো যাই হোক, তো কত হচ্ছে এখানে, 70,000। নেক্সট 63,000 টাকা বলেছে কত, 2024-এ প্রফিট হয়েছে, ইনক্লুডিং এগেন এর মধ্যে ঢুকে আছে কি অ্যাবনর্মাল গেইন 3,000 টাকা, এর মধ্যে 3,000 টাকা গেইন ঢুকে আছে এগেইন, তার মানে ইনক্লুডিং আছে আর কি অ্যাবনর্মাল আইটেম, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট করব। তো চলে আসছি কত টাকা, 63,000। এবার অ্যাডজাস্টমেন্ট কি করবো, এখানে গেইন ঢুকে আছে, গেইন ঢুকে আছে মানে কি আমার প্রফিটকে বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে, গেইন মানে প্রফিটকে আমাকে বাড়িয়ে দিয়েছে। তো এটাকে ঠিক করার জন্য কি করবো, এখন কমিয়ে দেবো 3,000 টাকা, তাহলে কত হয়ে গেল, 60,000 টাকা। তাহলে এবার আমাদের অ্যাভারেজ প্রফিট কি আসবে, প্রফিট গুলো তো পেয়ে গেলাম। স্টেপ 1 আমরা কি ক্যালকুলেট করব, অ্যাভারেজ প্রফিট। স্টেপ 2 কি ক্যালকুলেট করব, ভ্যালু অফ গুডউইল। তো অ্যাভারেজ প্রফিট কত হচ্ছে দেখি আমরা, 50,000 টাকা, সে লিখতেই হচ্ছে, শর্ট করে দিলে হতে থাকতাম, শর্টে লিখে দিচ্ছে 50,000 প্লাস 70,000 প্লাস 60,000 ডিভাইড বাই কি হবে, সাম অফ প্রফিট ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার, কত বছর, 3 বছর, ডিভাইড বাই 3। তো করলে আমার কত হচ্ছে, 60, 50, 60, 110, 180 ডিভাইড বাই 3 করলে 60,000। তাহলে আমার 60,000 টাকা অ্যাভারেজ প্রফিট। তাহলে আমরা এখানে অ্যাভারেজ প্রফিটকে বসালাম কত, 60,000 টাকা, ইন্টু কি হবে, নাম্বার অফ ইয়ার পারচেস। দেখি নাম্বার অফ ইয়ার পারচেসে কি বলছে, বলছে calculate the goodwill of the firm assuming that the firm goodwill is to be valued at 2-year purchase। 2-year purchase মানে নাম্বার অফ ইয়ার পারচেস কত, 2 বছর, তাহলে ইন্টু কি করব, 2 ইয়ার, তাহলে কত আসলো, 1,20,000 টাকা। তো আশা করি কোনো ডাউট নেই, 1,20,000 টাকা, আশা করি কোনো ডাউট বোঝা গেছে। নেক্সট এরপরে কোশ্চেনটা আমরা দেখে নিই। এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, 4টেই আছে, 4টে করলে আশা করি কোথাও অসুবিধা হবে না, অ্যাভারেজ প্রফিট রিলেটেড 4টেই করে দিচ্ছি। কি বলছে এরপরের কোশ্চেনটা, বলছে এক্স ওয়াই আর পার্টনার ইন আ প্রফিট, এগুলো আমার কোনো দরকার নেই, আমার এখান থেকে দরকার। ফর দিস পারপাস দ্য গুডউইল ইজ টু বি ভ্যালুড at twice the average annual profit of previous 3 or 4 years।
হুইচ এভার ইজ হায়ার, ইম্পর্টেন্ট, ঠিক আছে, জিনিসটা কি বলছে, বলছি কি সবার ফার্স্টে কি বলতে চাইছে, টোয়াইস, মানে অ্যাভারেজ প্রফিট যেটা আসবে, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট যেটা আসবে, সেটা কি করব, টোয়াইস করবো, মানে এটার সাথে আমরা মাল্টিপ্লাই বাই যদি 2 করি তাহলে আমাদের ভ্যালু অফ গুডউইল হয়ে যাবে, ঠিক আছে। এবার অ্যাভারেজ প্রফিট কি করব, 3 বছর অথবা 4 বছরের মধ্যে যে প্রফিটটা আমার হায়ার হবে সেটাকে আমরা নেব, তার মানে 3 বছর অথবা 4 বছরের মধ্যে যে প্রফিটটা আমার হায়ার হবে সেটাকে নেব। তাহলে আমরা ক্যালকুলেট করে দেখি কোন প্রফিটটা হায়ার হচ্ছে। তো স্টেপ 1 আমরা কি করছি, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট করছি, ঠিক আছে। কি হবে এখানে, হায়ার অফ, যেটা বেশি হবে সেটাকে নাও, বা এখানে লেখা দরকার নেই। তো আমরা ফার্স্ট কি করছি, 1 নম্বর ক্যালকুলেট করি, অ্যাভারেজ প্রফিট অফ 3 ইয়ার্স, 3 বছর অ্যাভারেজ প্রফিট আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, এখানে একটা কনফিউশন হতে পারে, 3 বছর কোনটাকে নেব, এখানে 3 বছর নেব, নাকি এদিক মানে ফার্স্টের দিক থেকে 3 বছর নেব, নাকি শেষের দিক থেকে। সবসময় জানবেন কারেন্টের দিক থেকে ধরা হয়, মানে 2024, 23, 22 কারেন্ট ইয়ার নেবো, তাহলে 23, 35,000, 25,000, 60,000, তাহলে এখানে লিখবো কি 35,000 প্লাস 25,000 প্লাস 60,000 ডিভাইডেড বাই কি হবে, 3 হবে, 3টে বছরে তাই 3 হবে। তো যোগ করে দেখি কত হচ্ছে, মিস্টেক মিস্টেক, কত, 35,000 প্লাস 25,000 প্লাস 60,000 ডিভাইডেড বাই 3, তো 40,000, তাহলে এখানে কত হলো, 40,000 টাকা, ঠিক আছে। নেক্সট কি করবো, ভ্যালু, আচ্ছা সেকেন্ড পার্ট, সরি, সেকেন্ড পার্ট কি করবো, অ্যাভারেজ প্রফিট অফ 4 ইয়ার, 4টে বছরের প্রফিট কত হচ্ছে, দেখি 4টে বছরে কত, 30,000, 35, 25, 60, তো নিয়ে দেখি কত হচ্ছে, 30,000 প্লাস 25,000 প্লাস 35,000 প্লাস 60,000, তাহলে ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে 4 বছর, তাহলে দেখি কত টাকা আসবে প্রফিট, 30,000 প্লাস 35,000 প্লাস 25,000 প্লাস 60,000 ডিভাইড বাই 4, তাহলে 37,500, 37,500, ঠিক আছে। এবার কথা হচ্ছে যেটা বেশি হবে সেটাকে নেব, তাহলে তাহলে এবার আমরা অ্যাভারেজ প্রফিট কি আসবে, অ্যাভারেজ প্রফিট হায়ার অফ 3 and 4 ইয়ার্স, দুটোর মধ্যে হায়ার কোনটা হচ্ছে, 40,000 টাকাটা হায়ার হচ্ছে, তাহলে কত আসবে অ্যাভারেজ প্রফিট আমার, 40,000 টাকা, ঠিক আছে। 3 বছরটাকে নিয়ে নিলাম, এরপর কি ক্যালকুলেট করবো, ভ্যালু অফ গুডউইল, তাহলে 2 নম্বর দিয়ে কি করি, ভ্যালু অফ গুডউইল, ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু, কত হচ্ছে আমার ভ্যালু অফ গুডউইল, অ্যাভারেজ প্রফিট 40,000 টাকা, আর সেটার সাথে কি করতে বলেছিল আমরা দেখেছিলাম, এখানে অন্য বলছে, নাম্বার অফ ইয়ার বলেনি, এখানে হচ্ছে টোয়াইস করতে, টোয়াইস, তাহলে কি করবো, ইন্টু 2 করবো, ইন্টু 2, তাহলে আমার ভ্যালু অফ গুডউইল কত আসলো, 80,000 টাকা। আশা করি ক্লিয়ার, এটা একটু অন্যরকম ছিল, প্রত্যেকটা কোশ্চেন হালকা হালকা ডিফারেন্ট আছে, যাতে কয়েকটা কোশ্চেন করলেই সব টাইপের যাতে কভার হয়ে যায়, সেম টাইপের কোশ্চেন 10টা প্র্যাকটিস করা যায়, সব রকম গুলো করা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে অ্যান্সার কত, 80,000 টাকা,
তো এত অব্দি ক্লিয়ার? কোনো ডাউট নেই আশা করি, থাকা উচিত না। যদি থাকে তো কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই রিপ্লাই করে দেবো। নেক্সট কি বলেছে? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে এবি পার্টনার আছে, হাবিজাবি বকবক করছে, আমার দরকারই নেই, আমি কোথা থেকে করবো? এখান থেকে। কি বলছে? ফর দিস পারপাস গুডউইল ইজ টু বি ভ্যালু 2 year পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 4 year অ্যাজ ফলোস। মানে নাম্বার অফ ইয়ার পারচেস কত? 2। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি? নাম্বার অফ ইয়ার পারচেস কত? নাম্বার অফ ইয়ার পারচেস কত? 2 বছর। আর অ্যাভারেজ 4 বছর বলে দিয়েছে। 4 বছর অ্যাভারেজে কি বলছে? 35,000 টাকা প্রফিট, 75,000 টাকা প্রফিট, 1,20,000 টাকার প্রফিট, 50,000 টাকা লস বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা ভালো মতো করি, এটাতে আমাদের ওই পয়েন্টটা কভার হবে। তো আসি, তো কোশ্চেন নাম্বার 3 একটা। প্রথমে আমরা কি ক্যালকুলেট করব? ক্যালকুলেশন অফ অ্যাডজাস্টেড প্রফিট। আচ্ছা, এটাতে আমি পুরো ভালো মতো দেখিয়ে দিচ্ছি, এরকম ফরম্যাটেই করবে তোমরা অ্যাডজাস্টেড প্রফিট। অন্যরকম করলেও অসুবিধা নেই, বাট একটা সবসময় করতে করতে কি মাথায় গেঁথে যাবে, বারবার ধরে ভাবতে হবে না পরীক্ষার হলে যে কোথায় কি লিখবো, কি করবো। এটা হচ্ছে পার্টিকুলার, আর নাম্বার অফ ইয়ার্স কি আছে? 21 থেকে 24। 21 থেকে 24, তাই তো? তাহলে আমরা এখানে নাম্বার অফ ইয়ার গুলো লিখবো। প্রথমে হচ্ছে কি 2020-21, তারপর 21-22, তারপর সরি, তারপর হচ্ছে 22-23, তারপর 23-24। ঠিক আছে, হলো এত অব্দি। এবার কি বলেছে? প্রথম বছরের প্রফিট হচ্ছে 45, 75, 1,20,000, 50। তাহলে আমরা এখানে লেখা শুরু করি। প্রফিট গুলো কি কি আছে? প্রফিটস প্রথমেরটাতে কত ছিল? 45,000 টাকা, 75,000 টাকা, 1,20,000 টাকা, আর 50,000 টাকার কি ছিল? লস ছিল। তাহলে আমরা এটাকে কি করবো? মাইনাসে লিখবো। আমরা মাইনাস মানে ব্র্যাকেটে লিখি। ঠিক আছে, এরপর কি বলেছে? 1 এপ্রিল 2023, 1 এপ্রিল 2023-এ কি হয়েছে? 1 এপ্রিল 2023 মানে এটাকে ক্লিয়ার করো, 2023-24। ঠিক আছে, কি বলেছে? স্কুটার কস্টিং 40,000 টাকা প্লাস পারচেস, একটা স্কুটার কিনেছে, তাহলে এটার বেনিফিট কতদিন পাবো? 1 বছরই পাবো নাকি 1 বছরের বেশি পাবো? অবশ্যই 1 বছরের বেশি। তার মানে এটা কি হবে? আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা ক্লিয়ার হয়ে গেল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে এটা কি করবো? এটা অবশ্য ডেপ্রিসিয়েশনটা আমার চার্জ হবে, এটার উপর আমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়। ঠিক আছে, তাহলে কত? 40,000 টাকা স্কুটার কিনেছিল, ওয়াজ ডেবিটেড টু ট্রাভেলিং এক্সপেন্স, মানে ভুল করে ট্রাভেলিং এক্সপেন্সে দেখিয়ে দিয়েছে। মানে ট্রাভেলিং এক্সপেন্স কি? একটা যাতায়াতের খরচ, এটা বেনিফিট কদিন থাকে? একটা ট্রাভেলিং এক্সপেন্সের বেনিফিট কদিন থাকবে? নিশ্চয়ই 1 বছরের মধ্যে। যাতায়াতের খরচের বেনিফিট কদিন থাকে? তো সেটা কি আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে কি হয়েছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা ভুল করে রেভিনিউ হিসেবে ট্রিট করে দিয়েছে। তার মানে এর মধ্যে তাহলে আমার একটা খরচ আমি রেভিনিউ হিসেবে দেখিয়ে দিলাম, মানে এক্সপেন্স বাড়িয়ে দিয়েছি, তার মানে আমার প্রফিট কি হয়ে গেছে? কমিয়ে দিয়েছে ভুল করে। তাহলে ওটাকে প্রথমে ঠিক করবো 23-24-এ। তাহলে 23-24-এ আমরা কি করি? সবার ফার্স্টে আমরা এখানে ঠিক করি, কি করবো? প্রফিটকে কমিয়ে দিয়েছিল, মানে এটা এক্সপেন্সটাকে বুক করে দিয়েছে, প্রফিটকে কমিয়ে দিয়েছিল। তাহলে এখন ঠিক করার জন্য কি করব? প্রফিটকে এবার বাড়িয়ে দেব। তাহলে আমরা এখানে কি করব? অ্যাড করব। অ্যাড স্কুটার পারচেস।
এখানে তো কোনো কিছু আসছে না, এখানে কত টাকা দিয়ে কিনেছিল? 40,000 টাকা দিয়ে। তাহলে 40,000 টাকাটা কি করলাম আমরা? অ্যাড করলাম। ঠিক আছে, এরপর কি বলছে? আচ্ছা, আমরা কি বললাম? এটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করব। তাহলে ডেপ্রিসিয়েশন কি বলছে? অন হুইচ দ্য ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ 10%। তাহলে এটার উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবে। তাহলে ডেপ্রিসিয়েশন কত আসছে? 40,000 টাকা, তার উপর 10%। এবার দেখবো কতটা সময় ইউজ করলো, সেই অনুযায়ী টাইমটাকে দেবো। বলছে বছরের শুরুতে, তাহলে পুরো সারা বছর ইউজ করেছে, তাহলে আর সময়ের কোনো ব্যাপার নেই, তাহলে কি হয়ে যাবে? 4,000 টাকা। যদি বলতো 6 মাস, তাহলে কি করতাম? এখানে মাল্টিপ্লাই করতাম 6/12, যতটা সময় ইউজ করেছে। যেহেতু বছরের শুরু থেকে, তাহলে কি হবে? 12/12। তাহলে আমার লেখা যা না লেখাও তাই। তাই আমার কি হলো? ডেপ্রিসিয়েশন কত? 4,000 টাকা। তা ডেপ্রিসিয়েশন দেবো, তা ডেপ্রিসিয়েশন কি আমরা একটা এক্সপেন্স, আর এক্সপেন্স দেওয়া মানে প্রফিট কি হবে আমার? কমিয়ে দেবো। তাহলে আমরা এখানে লেস করব, এখানে আমরা কি করব? লেস করব প্রফিট থেকে, কি লিখবো? ডেপ্রিসিয়েশন এট দ্য রেট 10%। আচ্ছা, এই ক্ষেত্রে কতটা ডেপ্রিসিয়েশন? 4,000 টাকা। যদি এটা পরের বছর কিছু বলেনি, যদি পরের বছর বলতো, তাহলে এই বছরগুলো তো কি হতো? এই ডেপ্রিসিয়েশনটাকে আমরা চার্জ করতে থাকতাম। যেহেতু এখানে একটাই লাস্ট বছরে বলেছে, তাই আমাদের এখানে আর পরের বছরগুলো করতে হলো না। তো ঠিক আছে, চলে আসা যাক কি হলো দেখে আমাদের। আর তো কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট বলেনি, একটাই ছিল। তাহলে আমরা এখানে কি করবো? লিখবো অ্যাডজাস্টেড প্রফিট। অ্যাডজাস্টেড প্রফিট কত আসছে? এখানে আসলো কত? 45,000 টাকা। এখানে 75,000 টাকা। এখানে 1,20,000 টাকা। আর এখানে 10,000 টাকা মাইনাসে মাইনাস, মানে 14,000 টাকা লস। ঠিক আছে, তাহলে আমার অ্যাডজাস্টেড প্রফিট হয়ে গেল। আশা করি কারো ডাউট নেই। এবার আমরা কি করব? এবার আমরা কোন মেথড? এটা আমাদের অ্যাভারেজ প্রফিট মেথড, অ্যাভারেজ করব, হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপ, এবার আমরা কি করব? অ্যাডজাস্টেড করে নিলাম। এবার আমরা ক্যালকুলেট করব অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট কত হচ্ছে? উপরে প্রফিট গুলোকে যোগ করব, মানে 45,000 টাকা প্লাস 75,000 টাকা প্লাস 1,20,000 টাকা। আর এটা কি হচ্ছে? মাইনাস, কারণ এটা নেগেটিভে, 14,000 টাকা। ডিভাইড বাই কি হবে? ডিভাইড বাই কি হবে? 4 বছর, তাহলে ডিভাইড বাই 4। তাহলে আমাদের অ্যাভারেজ প্রফিট কত আসছে দেখে নি। 45,000 টাকা প্লাস 75,000 টাকা প্লাস 1,20,000 টাকা মাইনাস 14,000 টাকা ডিভাইড বাই 4। তাহলে অ্যাভারেজ প্রফিট কত হয়? 56,500। তাহলে 56,500। তাহলে অ্যাভারেজ প্রফিট এসে গেল। এবার আমরা কি করব? ভ্যালু অফ গুডউইল বার করি আমরা। তাহলে এরপর 3 নম্বর দিক, ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু কত হবে? অ্যাভারেজ প্রফিট মানে 56,500 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। নাম্বার অফ ইয়ার পারচেস কত বলেছিল আমাদেরকে? বলেছিল 2 বছর। তাহলে আমরা কি করবো? মাল্টিপ্লাই করবো 2 দিয়ে। তাহলে ইন্টু 2, তাহলে কত হচ্ছে? ইন্টু 2, 1,13,000। তাহলে আমার ভ্যালু অফ গুডউইল কত? 1,13,000 টাকা। বোঝা গেল? কোনো ডাউট আছে? উত্তর কি লেখা আছে? হ্যাঁ, কত? 1,13,000। আশা করি এই যে এই পয়েন্টটা যেটা ছিল, এই পয়েন্টটা কোন পয়েন্টের কথা বলা হলো? এটা আমাদের এই পয়েন্টটা ছিল, এইটা, এই পয়েন্টটা ছিল। তো আশা করি ক্লিয়ার। যদি কোনো ডাউট থাকে বলবে, আমি আবার না হয় ক্লারিফিকেশন দিয়ে দেবো। হওয়া তো উচিত না। এখানে আবার সেম পয়েন্ট আবার আসবে, দেখি আমরা 4 নম্বরের কোশ্চেনটা কি বলছে। এটা আমাদের লাস্ট কোশ্চেন অ্যাভারেজ প্রফিট মেথডের। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা অবশ্যই করে দিন। তো কি বলা হচ্ছে আমাদের? ফর দ্য পারপাস, এখান থেকে দরকার, ফালতু আগে গিয়ে লাভ নেই। কি বলছে? ফর দ্য পারপাস অফ দিস, ফর দ্য পারপাস গুডউইল ইজ টু বি ভ্যালু 150%। এই ক্ষেত্রে কি বলে? নাম্বার অফ ইয়ার পারচেস বলেনি, কারণ দরকারও নেই। কি বলছে? 150% বলে দিচ্ছে। দেখ, যদি অন্য কিছু বলে তো ওটাই করবে,
আর যদি নাম্বার অফ ইয়ার পারচেস বলে দেয়, নাম্বার অফ ইয়ার পারচেস দিয়ে গুণ করবো। তো এখানে কি বলছে, অন্য কিছু বলেছে, বলেছে কি ভ্যালু 150% অফ অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট। তার মানে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট যেটা আসবে তার সাথে আমরা 150% করে, সিম্পল। কি বলেছে, লাস্ট 5 ইয়ার্স এর প্রফিট বলে দিয়েছে। তো লাস্ট 5 ইয়ার্স এর প্রফিট বলে দিল, আর তারপর আমাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করছে। তো আমরা অঙ্কটাকে করা শুরু করি, বাকি কথা পরে হবে। তো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 তো একটুখানি আমি এখান থেকে শর্টকাট চালিয়ে ওটা কি মিন প্রফিট আর ফিক্সড। তো প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টেড প্রফিট আমরা ক্যালকুলেট করব। কোশ্চেন তো অনেক কিছু বলেছে, তো আমরা অ্যাডজাস্টেড প্রফিটটাই ক্যালকুলেট করে নিই। দেখা যাক এখানে কি বলে, এগুলো তো সরিয়ে হবে। ঠিক আছে, দেখি এবার কি বলেছে। বলেছে 19 থেকে 23 পর্যন্ত, অথবা সেটাকেও সরাতে হবে। আমার লাভ নেই। তাহলে এখানে কি হচ্ছে আমার, 18, 19, তারপর হচ্ছিল 19, 20, তারপর 20, 21, তারপর 21, 22, তারপর 22, 23। ঠিক আছে, তো কি বলেছে এখানে, বলছে 40,000 টাকা, 60,000 টাকা, 1,00,000 টাকা, 20,000 টাকা লস, 1,50,000 টাকা। তাহলে 40, 60, 1,00,000 বসিয়ে দিই। তাহলে এখানে 40,000 টাকা, এখানে 60,000 টাকা, এখানে 1,00,000 টাকা, আর এখানে 20,000 টাকা, 1,50,000 টাকা। তাহলে 20,000 টাকা, এটা লস, তার মানে নেগেটিভে লিখবো। আর এখানে 1,50,000 টাকা। ঠিক আছে, এবার দেখি কোশ্চেন কি বলছে। বলছে ডিউরিং 19-20, মানে 19-20 সময় কি ঘটেছে, নর্মাল লস বলেছে 8,000 টাকা। নর্মাল লস ইম্পর্টেন্ট, এটা তো বলছে নর্মাল লস, আমরা কোথায় গুলোকে ইগনোর করছি, আমরা অ্যাবনর্মাল গুলোকে সরাচ্ছি। এটা তো নর্মাল লস বলেছে, তাহলে কি আমাদের কিছু করার দরকার আছে না, যেটা করছে ঠিক করেছে, হ্যাঁ, তাহলে আমাদের কিচ্ছু করার দরকার নেই। তাহলে এটাকে আমাদের এই পয়েন্টার কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট আসবে না, কারণ এটা নর্মাল লস। ঠিক আছে, বলেছে ডিউরিং দ্য ইয়ার 31 মার্চ 2020, তাহলে এটা কবেকার কথা বলা হচ্ছে, এটা 20 বলেছে, তাই তো। তার মানে এটা 19-20 কথা বলা হচ্ছে। তো 19-20-তে কি করেছে, অ্যাসেট কস্টিং 2,00,000 টাকা, 2,00,000 টাকা একটা অ্যাসেট ছিল, যার বুক ভ্যালু ছিল 1,50,000 টাকা। তার মানে অ্যাসেটের ভ্যালু কত টাকা ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে, অ্যাসেটের ভ্যালু কত টাকা ছিল এই সময়, 1,50,000 টাকা। ঠিক আছে, ওটাকে কি করেছে, বিক্রি করেছে 1,24,000 টাকায়। তার মানে কত টাকায় সেল করলো, 1,24,000 টাকায় সেল করলো। আচ্ছা, এই কাণ্ডকলাপ থেকে আমার কি হলো, লাভ হলো না লস হলো, 26,000 টাকা আমার লাভ হলো না লস হলো, এটা আমার লস হলো। কেন, কারণ 1,50,000 টাকা যেটা আমি 1,24,000-এ বিক্রি করছি, অবশ্যই এটা আমার লস হচ্ছে, 1,00,000 টাকা লস হলো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, এটা কোন অ্যাডজাস্টমেন্টের কথা বলা হচ্ছে, অ্যাসেট। আমি কি বললাম এক্ষুনি, অ্যাসেট মানে এই অ্যাডজাস্টমেন্টটা, রেকারিং নন রেকারিং এর কথা বলা হচ্ছে। তার মানে এটা আমার অ্যাসেট বিক্রি করা মানেটা কি, এটা আমার নন রেকারিং প্রফিট। এই প্রফিট সবসময় হবে না, আর এটা আমার হওয়া উচিত না, যে আমি অ্যাসেট সব বিক্রি করে দিই, তাহলে আমি ব্যবসাটা কি করবো। তাহলে আমার এটা নন রেকারিং প্রফিট। তার মানে এই প্রফিট যদি ঢুকে থাকে, এটাকে আমাদের কি করতে লাগবে, বের করে আনতে লাগবে, এক্সক্লুড করতে লাগবে। আর এই প্রফিটটা কোথায় ঢুকে আছে, 19-20-তে ঢুকে আছে। সরি, প্রফিট না, এটা আমাদের লস, 26,000 টাকা লস ঢুকে আছে। তাহলে এই লসটাকে আমরা কি করবো, এক্সক্লুড করবো। ফার্স্ট একটা বুঝে গেলাম, যেটাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে। সেকেন্ড, এটা লস ঢুকেছে, তার মানে আমরা প্রফিটটাকে কি করব, প্রফিট আমাদের কমে গেছিল, এখন ঠিক করার জন্য কি করবো, প্রফিটটাকে আমরা বাড়িয়ে দেবো। তাহলে আমরা ফার্স্ট কি করি, এটা 19-20, তাই তো, চলে আসে আমরা 19-20-তে।
লেখা শুরু করি। এটা বাড়িয়ে দেবো, তাই তো? তাহলে অ্যাড করবো। তাহলে কি লিখি? সেল অফ, কি সেল করেছে? অ্যাসেট সেল করেছে। কি অ্যাসেট কিছু তো বলেনি, তো অ্যাসেট সেল করেছে। তবে 19-20, তাহলে কি করবো? বাড়িয়ে দেবো, মানে 26,000 টাকাটাকে আমরা প্লাস করবো। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি বলেছে? 1 এপ্রিল 2021, 1 এপ্রিল। এগেইন আগে দেখবো কোন বছর। 1 এপ্রিল, তার মানে এটা আমার 21-22-এর কথা বলা হচ্ছে। ঠিক আছে। কম্পিউটার কস্টিং 1 লাখ টাকা, কম্পিউটার ভ্যালু কত ছিল? 1 লাখ টাকা ছিল। পারচেস, আচ্ছা কম্পিউটার কিনছে, তার মানে এটা কি এক্সপেন্ডিচার আমার? কম্পিউটার কেনাটা আমার কি এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কি করেছে? ওয়ার রংলি ডেবিটেড টু ট্রাভেলিং এক্সপেন্স, ট্রাভেলিং মানে আমার যাতায়াতের খরচ। এগেন এটা কি এক্সপেন্ডিচার আমার? রেভিনিউ এক্সপেন্ডিচার। তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা ভুল করে রেভিনিউতে ঢুকে আছে। এক্সপেন্ডিচার মানে আমার প্রফিটকে কি করেছে? কমিয়ে দিয়েছে। তাহলে ঠিক করার জন্য কি করবো? আমি প্রফিটটাকে এবার বাড়িয়ে দেবো। কবেকার? 21-22-এ। তার মানে 21-22-এর প্রফিটে যাবো, আমরা ওটাকে বাড়িয়ে দেবো। তাহলে অ্যাড করবো, অ্যাড। কি লিখবো আমরা? কম্পিউটার কিনেছিল, তাহলে কম্পিউটার পারচেস, কম্পিউটার পারচেস। এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না। ওটা 21-22 ছিল, তাই তো? কত টাকা? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা আমাদের এই ক্ষেত্রে বাড়িয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, অ্যাসেট বাড়ানো মানে কি? ওর উপর আমাদের এটা ঠিক করে প্রফিট বাড়ানো মানে ওর উপর আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ করবো কত? 20%। তাহলে ডেপ্রিসিয়েশন কত টাকা চার্জ করবো? তাহলে ডেপ্রিসিয়েশন কত টাকা চার্জ হবে? 1 লাখ টাকা, তার উপর 20%। তাহলে কত টাকা ডেপ্রিসিয়েশন? 20,000 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা লেস করি ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে কি করবো? ডেপ্রিসিয়েশন মানে আমার এক্সপেন্স, তাহলে আমার প্রফিট কি কমে যাবে। তাহলে আমরা এখানে লেখা শুরু করি কি? লেস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত? @20%। কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, একটা জিনিস দেখো, এর পরের বছর, একটু আগে অঙ্ক থেকে বলছিলাম, এটা পরের বছরও কিছু বলেছে, এর পরের বছরও আছে। তাহলে যদি পরের বছরও যদি কিছু থাকে, তাহলে এখানেও কি হবে? এটা ডেপ্রিসিয়েশনটাকে আমরা চার্জ করবো। তাহলে পরের বছর ডেপ্রিসিয়েশন যাবে। তাহলে দেখি পরের বছর ডেপ্রিসিয়েশন কি হবে। আচ্ছা, এটা যেহেতু 1 এপ্রিল ছিল, তাই এটার উপর ডেপ্রিসিয়েশনটা কি হলো? পুরো বছরের, মানে একটু 12/12। তো 12/12 লেখাও যা না লেখাও তাই, 20,000 টাকা। এর পরের বছর ডেপ্রিসিয়েশন কি হবে? মানে 2022-23-এ ডেপ্রিসিয়েশন কি হবে? 22-23-এ কি বলছে? রিটেন ডাউন ভ্যালু বলেছে। রিটেন ডাউন ভ্যালু মানে কত টাকা ডেপ্রিসিয়েশন? 1 লাখ টাকা তো ছিল, তার মধ্যে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তাহলে রিটেন ডাউন ভ্যালু কত পড়ে থাকলো? 80,000 টাকা। তার উপর 20% হবে। ক্লাস 12 এর কনসেপ্ট, সরি ক্লাস 11 এর কনসেপ্ট। যদি ডেফিনিশন চ্যাপ্টার না করে থাকেন, এটা বুঝতে অসুবিধা হবে, আমি শর্টে বলে দিচ্ছি। স্ট্রেট লাইন মেথড মানে যদি এসএলএম বলে তাহলে কি করবো? 1 লাখ টাকাটার উপরই আমরা 20% করতাম। আর যদি ডাব্লিউডিবি বলে তাহলে তার আগে অব্দি যতটা ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে থাকে সেটাকে মাইনাস করে ব্যালেন্সটার উপর কি হয়? ডেপ্রিসিয়েশন চার্জ হয়। তাহলে কত টাকা? 16,000 টাকা। তাহলে 23-24-এ কত টাকা ডেপ্রিসিয়েশন বাদ যাবে আমাদের? এখানে আমরা কত টাকা বাদ দেবো? 16,000 টাকা ডেপ্রিসিয়েশন, মানে আমার প্রফিটকে কমিয়ে দেবে। তাহলে আমি ওটাকে মাইনাস করবো। ঠিক আছে, এতটা অব্দি আমাদের কমপ্লিট। এবার আমরা কি আসবে, যেটা আসবে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজাস্টেড প্রফিট। অ্যাডজাস্টেড প্রফিট কত আসছে এই ক্ষেত্রে? সবার প্রথমে এটাকে সরিয়ে দিতে হবে। অ্যাডজাস্টেড প্রফিট সবার প্রথমে কত আসছে? এক্ষেত্রে আমার আসলো 40,000 টাকা। এটা আসলো 86,000। এটা আসলো 1 লাখ। এটা আসলো 1 লাখ থেকে 40,000 টাকা বাদ গেলে 60,000 টাকা। আর এখান থেকে 10 × 40 আর 4 × 6 × 34, তাহলে 1,34,000 টাকা।
ঠিক আছে, কমপ্লিট হলো আমার অ্যাডজাস্টেড প্রফিট। এবার আমরা কি ক্যালকুলেট করব? এবার আমরা চলে আসি অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেশনে। তো 2 নম্বর আমরা কি আসবো? অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কি করে আসবে? উপরে প্রফিট গুলোকে যোগ করবো, মানে 40,000 টাকা প্লাস 86,000 প্লাস 1,00,000 টাকা প্লাস 60,000 প্লাস 1,34,000 ডিভাইডেড বাই কি হবে? যতগুলো বছর, কতগুলো বছর আছে? 5 বছর আছে। তাহলে আমার অ্যাভারেজ প্রফিট কত আসছে লিখে নি, 40,000 টাকা প্লাস 86,000 প্লাস 1,00,000 টাকা প্লাস 60,000 টাকা প্লাস 1,34,000 টাকা ডিভাইড বাই 5 বছর, তাহলে 84,000 টাকা। তাহলে 84,000। ঠিক আছে, এবার আমাদের ভ্যালু অফ গুডউইল কত হবে? একটু অন্যরকম ছিল, এক্ষেত্রে আমাদের ভ্যালু অফ গুডউইল কত বলেছে? বলেছে ভ্যালু অফ গুডউইল অ্যাভারেজ প্রফিট যতটা হবে, মানে 84,000 টাকা, তার উপর কি করতে বলেছে? ইন্টু 150%। নাম্বার অফ ইয়ার পারচেস বলেনি, বলেছে 150% অফ অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট। তাহলে আমাদের অ্যাভারেজ প্রফিট যেটা হবে তার উপর কি করবো? 150%। সিম্পল, যা বলেছে তাই করে দেবো, সিম্পল ব্যাপার। তাহলে কত আসলো? 84,000 ইন্টু 150 ডিভাইড বাই 100, তাহলে 1,26,000 টাকা। ব্যাস, এখানে সামনে অঙ্কটা কমপ্লিট। আশা করি কারো কোনো ডাউট নেই, ডাউট থাকা উচিত না। তো এখানে এসে আমাদের অ্যাডজাস্টেড প্রফিটটা কমপ্লিট হলো। যদি কারোর কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি ডাউট না থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, তার মানে ভালো মতো বুঝতে পেরেছো তাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।